খাবার টেবিলে উপস্থিত আছে ভূঁইয়া বাড়ির 3 কর্তা, সিজান ভূঁইয়া, নাবিল ভূঁইয়া, নাহিদ ভূঁইয়া এবং তাদের একমাত্র বোন নাবিলা ভূঁইয়াও ও তাদের ছেলেমেয়েরা সকলে। আজ শুক্রবার, সবাই বাড়িতে উপস্থিত। প্রতি শুক্রবারে ভূঁইয়া বাড়িতে বড়সড় আয়োজন করা হয়। এই দিনে সবাই উপস্থিত থাকে। মিজান ভূঁইয়ারা 3 ভাই 1 বোন। বোনও এই দিনে এই বাড়িতে আসে স্বামী সন্তান নিয়ে। শুধু শুক্রবারেই না, হুটহাট রাতের 3টা বা 4টা বাজেও ওনাকে এই বাড়িতে ভূঁইয়া বাড়িতে হাজির হতে হয়। ওই যে ভাই ভাতিজেরা পার্টির আয়োজন করে যে। খাওয়া দাওয়া শেষে উষা নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই ওভেনের উপর বড় আব্বুর চার্জে দেওয়া ফোনটা বেজে ওঠে। সিজান ভূঁইয়া ও উষাকে বলেন, উষা, আমার ফোনটা দিয়ে যা তো মা। উষা ও ডান দিকে গেল। ফোনটা নেওয়ার জন্য হাত বাড়াতেই চোখে গেল স্ক্রিন ভেসে ওঠা নামটার দিকে। কতক্ষণ তাকিয়ে রইল সেই দিকে। মনে মনে কেমন চিনচিন ব্যথা অনুভব করল সে। কিরে, ফোনটা নিয়ে আয়। সিজান ভূঁইয়ার ডাকে ধ্যান ভাঙল উষার। ততক্ষণে ফোনটাও কেটে গেছে। হাতে ফোন নিতে নিতে আবারও কল আসলো। তাড়াতাড়ি ফোনটা এনে বড় আব্বুর হাতে দিল উষা। ফোন দিয়েই চেয়ারের পিছনে দাঁড়িয়ে রইল উষা। পাশে থেকে উষার বাবা নাহিদ ভূঁইয়া জিজ্ঞাসা করলেন, কিরে মা, কে ফোন দিল? সাগর ভাই। কথাটা বলেই মাথাটা নিচু করে নিল উষা। এই নামটা নিতে গেলেও তার অন্তর আর শরীর জুড়ে অন্যরকম এক যন্ত্রণা অনুভব হয়। শরীরটা কেমন অসাড় হয়ে আসে। সিজান ভূঁইয়া বললেন, তা রিসিভ করলেই তো পারতে। উষা মাথাটা নিচু করেই আসে। বড় আব্বুর কথার প্রত্যুত্তর করল না। ফোনটা রিসিভ করেই লাউড স্পিকারে দিলেন সিজান ভূঁইয়া। আসসালামু আলাইকুম। কেমন আছো আব্বু? বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আমরা সবাই। তুমি কেমন আছো? শরীর কেমন আছে তোমার? তোমার খালা খালু কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছি। আব্বু, হ্যাঁ, কিছু বলবে তুমি সাগর? হ্যাঁ বাবা, বলবো। তোমরা সবাই কি এখন একসাথে? মানে এখন তো খাওয়ার সময়। হ্যাঁ বাবা, সবাই আছে, সবাই খাবার খাচ্ছি। শুধু উষার খাওয়া শেষ। উষার কথা বলার সাগর খুব বিরক্ত করল। সে কি তার কথা জানতে চেয়েছে? যত সব ফালতু। আব্বু, একটু স্পিকারটা অন করে দাও, সবাই যেন শুনতে পায়। আমি কিছু বলতে চাই। তুমি বলো, ফোন স্পিকারেই আছে। আব্বু, আমি সিদ্ধান্ত নিয়েছি এখানেই সেটেল হব। কথাটা শোনা মাত্র সকলের মুখটা অন্ধকার হয়ে গেল, বিশেষ করে নাহিদ ভূঁইয়া আর উষার। উষার মনে হচ্ছে কেউ খঞ্জর দিয়ে অবিরত তার বুকে আঘাত করছে। আমাদের ব্যবসাটা কে দেখবে সাগর? তুমি এই পরিবারের বড় ছেলে, তোমারই তো দায়িত্ব বেশি। তুমি দেশে না আসলে কিভাবে কি হবে? দেশে আসবো আব্বু, 1 বছরের সময় নিয়ে আসবো। উষাকে মুক্তি দিতে হবে তো, আর 18 বছর পূর্ণ হলেই আসবো। আমি এখানেই নতুন করে নতুন কারো সাথে নিজের জীবন শুরু করতে চাই। আর উষার নিজের লাইফটাকেও তো গোছাতে হবে। একটা অনিশ্চিত ভবিষ্যতের আশায় বসে থেকে তো লাভ নেই। আমি চাই সে ভালো থাকুক। হাজার হোক, সব কিছুর ঊর্ধ্বে সে আমার ছোট বোন। কথাটা শোনা মাত্র এখানে উপস্থিত প্রত্যেকের মাথায় আকাশ ভেঙে পড়ল। নাহিদ ভূঁইয়ার অন্তরটা ধক ধক করে উঠল, কলিজাটা কেঁপে উঠল। নিজের চোখে নিজের মেয়ের এই করুণ পরিণতি সে দেখতে চায় না। মুখ ঘুরিয়ে তাকালেন এক কোণে দাঁড়িয়ে থাকা উষার পানে। উষার মনে হচ্ছে তার পায়ের নিচের মাটি সরে গেছে। মাথাটা চক্কর দিয়ে উঠল। পড়ে যাওয়ার আগেই একজন হাত বাড়িয়ে কোমর জড়িয়ে ধরল। উষা ডানে তাকিয়ে দেখল আলিফ ভাইয়া ধরে আছে ওকে। কোনো কথা না বলেই মাথা এলিয়ে দিল আলিফের বুকে। আলিফও হাত বাড়িয়ে বোনকে ধরল। সিজান ভূঁইয়া একবার তাকালেন উষার দিকে। ভিতরে অপরাধ বোধ কাজ করছে। ফুলের মতো সুন্দর আর পবিত্র মেয়েটা এখন বিনা অপরাধে কেমন শাস্তি ভোগ করছে। লিপি বেগম তেতে উঠলেন ছেলের কথায়। রেগেমেগে বললেন, সাগর, অনেক শুনেছি তোর কথা। গত 5 বছর ধরে তুই যা বলেছিস তাই শুনেছি আমরা। অনেক শুনেছি তোর কথা। বাড়াবাড়ি করবি না, এর ফল ভালো হবে না। বাড়াবাড়ি কী আছে আম্মু? তখন তো আমার অনুমতি নিয়ে কিছু করনি। আমিও তোমাদের অনুমতি নেব না এখন। পাশে থেকে সাগর চাচি মরিয়া রহমান বললেন, দেখো সাগর, কেন এমন করছো? যা হবার তা তো হয়েই গেছে, বলো। আমাদের মেয়ের কি কোনো কমতি আছে? বদনাম হলে তো এই বাড়িরই হবে, এই বাড়ির মেয়েরই হবে। আর ওকে ডিভোর্স দেওয়ার একটা যুক্তিযুক্ত কারণ তো বলো। ডিভোর্স শব্দটা
কর্ণকুহর হতেই বাবা মেয়ে দুজন দুজনার দিকে তাকায়। বাবার দৃষ্টিতে ছিল অপরাধবোধ আর মেয়ের দৃষ্টিতে ছিল অসহায়ত্বাবোধ। সাগরের চাচা নাবিল ভুইয়া বললেন, দেখো সাগর, এত ফাস্ট চিন্তা না করে দেশে আসো, তারপর দেখা যাবে। সাগর কোনো প্রতিউত্তর করল না, সময় দিচ্ছে যার যা বলুক। নাবিলা ভুইয়া জিজ্ঞাসা করলেন, বাবা সাগর, তুই কি চাচ্ছিস ক্লিয়ার করে বলতো? আমি সংসার করব না ওর সাথে। আর বলতে পারল না তার আগেই সিজান ভুইয়া টেবিলে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে কল কেটে দিল। আলিফ উষার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, দেখ বোন, আমরা এসব নিয়ে ভাবিস না, ও কেমন সেটা তো আমরা জানি। একবার দেশে আসুক, তোকে একবার দেখলেই দেখবি মনে কেমন লাড্ডু ফোটে। আলিফের কথা শুনে সবার অন্ধকার মুখে হাসি ফুটে ওঠে। মনে মনে সবাই আওড়ায় তাই যেন হয়। বাবা, আমি সত্যি কথা বলছি, ভাইয়া যদি বোনের সাথে এমন কিছু করে, বিশ্বাস করো আমি ওকে উচিত শিক্ষা তো দিবই। সাথে আমি সহ আমার বোনকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার বোনের জন্য ছেলের অভাব হবে না। আমার বোন যদি 10 বাচ্চার মাও হয়ে যায়, তবু তার জন্য ছেলের অভাব হবে না। রাফিদ সিজান ভুইয়ার দিকে তাকিয়ে বলল কথাটা। রাফিদ কথাটা ভুল বলেনি, সত্যি উষা অনেক বেশি সুন্দরী। তার মায়ের থেকেও 2 গুণ সুন্দর সে। উষার মা অনেক বেশি সুন্দরী ছিলেন। উষাকে যে একবার দেখবে সে তাকে দেখার জন্য দ্বিতীয়বার ফিরে তাকাতে বাধ্য। সিজান ভুইয়া ছোট ভাই নাহিদ ভুইয়ার একমাত্র অরিহা ভুইয়া উষা, আর একমাত্র কোনো ছেলে মেয়ে নেই তার। শামিন ভুইয়া, রিফতিহাত ভুইয়া সাগর এবং রাফাত ভুইয়া রাফিদ, এই 3 জন হলো মিজান ভুইয়ার ছেলে মেয়ে। নাবিন ভুইয়ার 2 ছেলে আরাফ ভুইয়া আর সাদাফ ভুইয়া। নাবিলা ভুইয়ার 2 ছেলে 1 মেয়ে, ওয়ালিদ খান, আলিফ আর ওয়াহিদ খান, নেহাল এবং আরিশা বিনতে রুহি। উষা কারোর সাথে কথা না বলেই নিজের রুমে চলে আসে। রুমে আসার পর একটু পরেই উষার ফোনটা বেজে উঠল। বেড থেকে উঠে টেবিলের উপর বইয়ের ভিতরে রাখা ফোনটা হাতে নেয়। শামিনা আপু কল করছে। অমাবস্যার মতো অন্ধকারটা মুখটায় হাসি ফুটে ওঠে। এখনই সকল বিষাদ দূর হয়ে যাবে। সামিনার মন ভুলানো কথায় মন খারাপ জানালা দিয়ে পালাবে। উষা ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আবার বাবাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। তা আমার ভাইয়ের একমাত্র মিষ্টি উষা বউটা কেমন আছে? কি করছো এখন? খেয়েছিস? হ্যাঁ আপু, ভাইয়ের এই একমাত্র মিষ্টি উষা বউ ডাকটা এবার বাদ দিয়ে আগের মতো উষি বুসি ডাকা শুরু করো তো। শামিন ভুরু জোড়া কুঁচকে ফেলে মুহিবের হাতে থাকা ফোনটার দিকে তাকায়। মুহিব ও উষার কথা শুনে ছেলের মুখ থেকে চোখ সরিয়ে তাকায় প্রথমে বামে বসে থাকা বউয়ের দিকে। শামিন আর মুহিবের চোখাচোখি হয়। তার ভাই বিয়েটা না মানলেও উষাকে কখনো এমন কথা বলে না, আজ প্রথম, তাই 2 জনেই অবাক। শামিন চিন্তিত ভঙ্গিতে শুধায়, কেন রে, কি হয়েছে? হঠাৎ এমন কথা বলছিস কেন? বলবো না? তোমার ভাই তো ডিভোর্স দেবে আমাকে। একটু আগে জানালো দেশে আসবে 1 বছরের জন্য, আমাকে মুক্তি দিবে। কথাটা বলতে বলতে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে উষার চোখ থেকে। গলাটাও ধরে যায়। কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলে কথাটা। মহিব ক্ষিপ্ত চোখে তাকায় সামনের পানি। শামিনের উত্তরের আশায় আছে সে। শামিন রাগী এবং তেজি কণ্ঠে বলে, উষা, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, এই পৃথিবীতে তুইই আমার ভাইয়ের বউ। আল্লাহ না চাইলে এই বিয়ে কখনোই ভাঙবে না, ভাঙতে দেব না আমরা। তুই নাকে তেল দিয়ে ঘুমা। বদমাইশের কথা কানে নিবি না, আর কোনো ছাগলের জন্য চোখের পানিও ফেলবি না, এই আমি বলে দিলাম তোকে। উষা তোমার জন্য উষা তোমার জন্য সাগরের থেকেও কিউট একটা জামাই নিয়ে আসবো। এ তো ভেবো না তো। এসব কলার বেহারির জন্য কান্নাকাটি করো না তো। তুমি তো আমাদের প্রিন্সেস, তুমি এসব কলার বেহারি ডিজার্ভ করো না। তোমার জন্য একটা প্রিন্স নিয়ে আসবো আমরা। উষা খুব ভালো করেই জানে ভাইয়া তাকে হাসানোর জন্য এসব বলছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমিও তাই বলি। তুমি আসো না, তোমার মতো হ্যান্ডসাম হ্যাং থাকতে এসব কলার বেহারি বা অন্য কোনো ছেলের জন্য বসে থাকবো কেন বলো? হ্যাঁ শালিকা, রেডি থেকো, আমি বর সেজে এসে নিয়ে যাব। তোমার মতো বিয়াইত্তা আর 1 বাচ্চার বাপের কাছে আমার বোন দিয়ে দিব? ঝগড়া বাদ দাও তো দুজনে। দেশে কবে ফিরবে? কতদিন হলো বাচ্চাটাকে দেখি না। আর হ্যাঁ, আমার জন্য কিন্তু তেল, ক্রিম, শ্যাম্পু এসব আনতে ভুলো না, বলে দিলাম। অলরেডি কিনে ফেলেছি, তোকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিস, দেখিস তো সব ঠিক আছে কিনা।
আর টুকটাক কথা বলে শামিন কল কেটে দেয়। মহিব হলো শামিনের হাজবেন্ড। দুজনে তাদের একমাত্র ছেলে মাহিদকে ইন্ডিয়া গেছে ভ্যাকেশন কাটাতে। শামিন উষার ভরসার একমাত্র জায়গা। অবশ্য ভূঁইয়া বাড়িতে মেয়ে বলতে শুধু শামিনা আর উষা। শামিনা সবার বড়। শামিনার বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে রাজত্ব চলে উষার। একমাত্র মেয়ে বলে বাবা চাচা ভাই সবাই চোখে হারায়। আদরের কোনো কমতি নেই তার। উষা আর শামিনের বিয়ে হয়েছে একই দিনই। শামিনের ছোট ভাই সাগরের সাথে বিয়ে হয় উষার। সেই বিয়েতে উষাসহ বাড়ির সবাই রাজি থাকলেও রাজি ছিল না সাগর। উষা নিজের বিয়ের কথা ভেবে আনমনেই হেসে ফেলল, ডুব দিল অতীতের সেই দিনগুলোতে। বাড়িতে সবার মধ্যে খুশির আমেজ। ভূঁইয়া বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। 1 সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছিল সাজানো গোছানো। উষা তখন ক্লাস 7-এ পড়ে আর সাগর অনার্স ফার্স্ট ইয়ার। উষা ছোট থেকেই সবাইকে বলতো, বড় হয়ে আমি আলিফ ভাইয়াকে বিয়ে করব। আলিফকে সবসময় জামাই বলে ডাকতো। আলিফ নিজেও বউ ডাকতো উষাকে। এখনও ওরা জামাই বউ বলেই ডাকে। পরে যখন আস্তে আস্তে সাগর বড় হতে থাকে তখন উষা সাগরকেও নিজের জামাই বলে ডাকা শুরু করে। সে সবসময় বলতো আলিফ আর সাগর তার জামাই। তবে ছোট্ট থেকেই তার মনে সাগরকে নিয়ে জেলাসি কাজ করতো। কোনো মেয়েকে সাগরের আশেপাশে দেখতে পারতো না। উষা ছোট থেকেই দুষ্টামি করলেও আলিফকে নিয়ে তার কখনো এমন মনোভাব হয়নি যেমনটা সাগরের বেলায় হয়। সব সময় বলতো সাগর ভাইয়া বউ হব, কালো শাড়ি পরে বিয়ে করব। কালো রঙটা ছোট থেকেই তার খুব পছন্দের। ক্লাস 6-এ ওঠার পর থেকেই সে বলা শুরু করে সাগরকে সে ভালোবাসে, যেটা সাগর একদমই পছন্দ করতো না। উষার পাগলামি বাড়াতে থাকায় শামিনের বিয়ের যেদিন ঠিক হলো সেদিন সবার আড়ালে সাগর উষাকে বলে, মা যেমন মেয়ে তো তেমন চরিত্রের হবে, নাক টিপলে দুধ বের হবে। সে ভালোবাসাবাসি নিয়ে কথা বলে, চরিত্রে সমস্যা আছে এটা ছোট সময়ে বুঝিয়ে দিলি। ছোট থেকেই যে মেয়ে 2 জামাই রাখার স্বপ্ন দেখে সে আর কেমন হবে তার মতো মেয়েদের দিকে রেফতিহাত ভূঁইয়া সাগর তাকিয়েও দেখে না। এখন যে যত সুন্দরী আর রূপসী হোক, আমি তোর বাবা মানে আমার চাচ্চুর মতন ওই যে রূপ দেখেই গলে যাব। কথাগুলো তীরের মতো লেগেছিল উষার বুকে, ক্ষতবিক্ষত করে দিয়েছিল উষার হৃদয়। নিজের প্রতি ঘৃণায় শরীর করে উঠেছিল তার। নির্বাক থেকে শুধু শুনেছিল সাগর ভাইয়ার কথা। এভাবে অপমান করতে পারলো সাগর ভাই? এভাবে অপমানে লজ্জায় প্রখর আত্মসম্মানবোধ তাকে ধিক্কার দিচ্ছিল বারবার। এমন মানসিকতার জন্য একজনকে নিয়ে সে স্বপ্ন দেখছিল। ছোট্ট মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তার 1.5 মাস উষা সাগরের সাথে নিজেকে গুটিয়ে রেখেছিল। খাবার টেবিলে কখনোই উষা সবার সাথে বসে খায় না। সে কার্টুন দেখে দেখে খায়, যে কারণে বড় আম্মু আর চাচি আম্মার সাথেই বসে খাওয়া হয়। শুধু স্পেশাল আয়োজনে একসাথে খায়, যে কারণে সাগরের মুখোমুখিও হতে হয়নি। সাগর নিজের ভুল বুঝার পরে বেশ কয়েকবার চেষ্টা করে কথা বলতে, সরি বলতে। সাগর উষার রুমেই এসেছিল কথা বলতে, কিন্তু সে দরজাই খুলেনি। সাগর বুঝেছিল উষাকে এভাবে বলা ঠিক হয়নি। বাচ্চা মেয়ে ভুল করেছে। নিজের মধ্যেও অনুশোচনা আর অপরাধবোধ কাজ করেছিল। সে নিজেই বা কী করতো? বাচ্চা মেয়ে, তার সীমায় থাকবে, দুষ্টামি করবে, যাই করবে লিমিট থেকে। কিন্তু সেদিন উষা কী করলো? একেবারে সাগরের গলায় চুমু দিয়ে দিল। তাও আবার বলল, আমি দেখেছি চাচি আম্মাকে চাচ্চুকে চুমু দিতে। জামাইকে চুমু দেওয়া যায়, আপনিও তো আমার জামাই। বলেই দাঁত কেলিয়ে হেসেছিল সে। মাকে নিয়ে এভাবে কেউ কথা বললে কেউই সহ্য করতে পারবে না। যেমনই হোক মা তো মাই। উষাও পারেনি। সাগর কয়েকবার দরজায় দাঁড়িয়ে সরি বলেও ছিল, কিন্তু উষার থেকে কোনো উত্তর পায়নি। কয়েকদিন লাগাতার চেষ্টা করে পর চুপ হয়ে যায় নিজেও। শামিনের বিয়ের 8-9 দিন আগে একবার উষা স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাসায় পৌঁছেছিল। কারোর কথার কোনো উত্তর দেয়নি সেদিন। রুমের দরজা দিয়ে শুধু কেঁদেই গিয়েছে। সব ভাইয়েরা এবং সাগর নিজেও, চাচা চাচি, উষার বাবা, শামিনা সবাই সেদিন বেকুল হয়ে বারবার জিজ্ঞাসা করেছিল কী হয়েছে। সে উত্তর দেয়নি। রাতে যখন বড় আব্বু জোর করে রুমে গিয়ে কথা বলে তখন জানতে পারে আসল কাহিনী। স্কুলে 10ম শ্রেণীর এক ছেলে তাকে পছন্দ করে। কয়েকবার এই প্রস্তাব দিয়েছিল প্রেমের। উষা রাজি হয়নি কখনো। আর ছেলেটাও তাদের এলাকায় হওয়া সে উষার সব কিছুই জানে। তাই তো সেদিন ভরা মাঠে সবার সামনে বলেছিল
তোমার মতো সুন্দরী মেয়েদেরকে ছেলেরা শুধু এক রাতের জন্য বিছানার পার্টনার বানাবে। কোনো ছেলে সংসার করবে না, শুধু মজা নেবে। সুন্দরী মেয়েরা শুধু ছেলেদের ফ্যান্টাসি হয়ে, বুঝলে? আর তোমারও তোমার মায়ের মতো একজন দিয়ে হবে না। সিজান ভুঁইয়া নির্বাক হয়ে শুধু শুনেছেন উষার কথা। সে কথাগুলো বলার সময় সেন্সে ছিল না উষা। কি বলছে, কার কাছে বলছে, কিছুই মাথায় কাজ করেনি। কাজ করবে কিভাবে? তার এতটুকু বোঝার বয়স হয়নি যে এসব এভাবে বাবা চাচাদের কাছে শেয়ার করা যায় না। সিজান ভুঁইয়া আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। দরজার কাছে এসে নিজের ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে খুশি হলেন। সাগর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। মিজান ভুঁইয়া বুঝলেন ছেলে রাগ আছে। তুমি এখন যাও, মেয়েটাকে একা ছেড়ে দাও, কাঁদলে মনটা হালকা হবে। প্রত্যুত্তরে সাগর শুধু বলে হুম। সিজান ভুঁইয়া চলে গেলে সাগর নিঃশব্দে রুমে ঢুকে। উষাকে এলোমেলো চুলে বিছানায় পড়ে থাকতে দেখে খারাপ লাগে। সে তো এর থেকেই কঠিন কথা বলেছিল। তখনও নিশ্চয়ই এভাবেই কেঁদেছিল মেয়েটা। বড্ড খারাপ লাগলো তার। এসবে তো মেয়েটার কোনো দোষ নেই। সে তো সত্যিই ভদ্র একটা মেয়ে, সাথে ভয়ঙ্কর সুন্দরীও। সাগর নিঃশব্দে উষার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, উষা, আমাকে মাফ করে দে। সেদিন আমি যা বলেছি সেসবের জন্য খুবই লজ্জিত আমি। রাগে মেজাজ হারিয়ে ফেলেছিলাম। ভুল বুঝিস না প্লিজ। তুই সেদিন ওই রকম না করলে আমি কখনোই এসব কথা বলতাম না তোকে। উষা কোনো উত্তর না দিয়ে চুপ করে শুয়ে থেকে সাগর সেদিকে কতক্ষণ তাকিয়ে থেকে জায়গা ত্যাগ করে। এর কিছুদিন পর বাড়িতে মেহমান আসা শুরু করে। তার মধ্যে বেড়াতে আসে মহিলাগুলো উষাকে তিক্ত কথা শুনতে ভোলে না। বিয়ের 4 দিন আগেই প্রতিবেশী এক আন্টি সবার সামনে বলে উঠল, উষা খুবই ভালো মেয়ে। উপরে উপরে দেখে তো তাই মনে হয়। এখন মা গর্ভকালীন থাকা অবস্থায় যা করে তার প্রভাব তো পেটে থাকা বাচ্চার উপরই পড়ে। এখন দেখতে শুনতে ভালোই, তো চরিত্রটা মায়ের মতো না হলেই হয়। ঘরভর্তি সকলের সামনে এমন কথায় উষা নাহিদ ভুঁইয়া এবং ভুঁইয়া বাড়ির সকলের মুখ অন্ধকার হয়ে যায়। পাল্টা জবাব দিতে পারে না কেউ। মেহমান এক একজন এক এক কথা বলে। উষাকে সিজান ভুঁইয়া আর সহ্য করতে পারল না। সামিনের বিয়ের দিন সিজান ভুঁইয়া নিজের স্ত্রী আর সবার সাথে পরামর্শ করে উষা আর সাগরের বিয়ের ব্যাপারে। যদিও বাড়ির কারোরই আপত্তি ছিল না, কারণ উষার জন্ম নেওয়ার পরেই সিজান ভুঁইয়া আর লিপি বেগম ছিলেন উষা আমাদের সাগরের বউ হবে। বিয়েতে উষাও রাজি ছিল না শুধু সাগর। সাগর ও তর্কাতর্কির এক পর্যায়ে চাচ্চুকে বলে ফেলেছিল, মায়ের কুকর্মের জন্য মেয়ের বিয়ে দিতে পারবে না বলে মেয়েকে আমরা কাঁধে ঝুলিয়ে দিতে চাচ্ছ চাচ্চু? নাহিদ ভুঁইয়া থম মেরে যায়। ভাতিজার কথার উত্তর দিতে পারল না। সিজান ভুঁইয়া সাগরের গালে কষিয়ে চড়িয়ে দিয়েছিলেন সেদিন। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বিয়ে তো ঠিকই হয়েছিল সেদিন, কিন্তু সাগর বিয়েটা মানতে পারেনি। উষার জন্য যতটা না খারাপ লেগেছিল ততটাই ঘৃণা জন্মেছিল। সে ভেবেছিল হয়তো উষা তার বাবাকে বলে কয়ে এমন কাণ্ড ঘটিয়েছে। সাগর নিজেও জানতো না তাদের বাড়ির সবাই চায় উষা সাগরের বউ হোক, কিন্তু তার চাচির কারণে নিজের চাচ্চুর এমন করুণ পরিণতি দেখে উষার প্রতি ও ক্ষোভ জেগেছিল তার। বিয়ের এসব ঝামেলা আর উষা সহ্য করতে না পেরে খালামণির কথায় লন্ডন পাড়ি দিয়েছিল সাগর। সেখানে খালামণির কাছ থেকেই লেখাপড়া চালিয়ে যায় সে। অবশ্য কিছুদিন থাকার পরে সে আলাদা একটা অ্যাপার্টমেন্ট নিয়ে নেয় বন্ধুদের সাথে। দরজায় ঠক ঠক শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে উষা। নিজের চোখ মুছে দরজার দিকে অগ্রসর হয় উষা। জানে এখন কে আসবে তার ঘরে, তাই তো মুখে মেকি হাসি ফুটিয়ে তুলে দরজা খুলে দাঁড়ায় সে।